আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024-এর নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি তাঁর বক্তব্যে। কৃষি বিশ্ববিদ্যালয় মাত্র একটি ছিল, আমি আরও কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয়, প্রথম মেডিকেল ইউনিভার্সিটি মানে কী বলে চিকিৎসা বিশ্ববিদ্যালয়, প্রথম এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি এবং বেসরকারি খাতের জন্য আরও বিশ্ববিদ্যালয় হয় সেই ব্যবস্থা নিই। 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করি, বায়োটেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, নব থিয়েটার করি। অবশ্য এগুলি করতে যেয়ে আমাকে অনেক মামলা খেতে হয়েছে, এটা ঠিক। এই নব থিয়েটারের জন্য 2টা মামলা আমার বিরুদ্ধে। ঠিক আছে, ওতে এটা বিএনপি ক্ষমতা আসার পরে করেছে। যাও, আর তাছাড়া আমরা যে বঙ্গবন্ধু ফেলোশিপ চালু করেছিলাম, তারপরে প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি আমরা চালু করি। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির বৃত্তির অর্থ প্রায় 3,000, এটা কিসের, হ্যাঁ বৃদ্ধি সেগুলো এখন বলতে হবে, 3,804 কোটি টাকা। প্রাথমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপবৃত্তি 2,617 কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি 1,785 কোটি টাকা এবং বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট 4,466 কোটি টাকা, এগুলি আমরা বরাদ্দ দিয়েছি। কারণ আমি সবসময় এটাই বিশ্বাস করি যে গবেষণা একান্তভাবে দরকার। আমরা মোবাইল নেটওয়ার্ক, ভিস্যাট স্থাপন এবং এতে বেশিরভাগই আমরা ব্যক্তি খাতকে সুযোগ দিই। কম্পিউটার এবং যন্ত্রাংশের উপর দিয়ে সমস্ত ট্যাক্সগুলি কমিয়ে মানুষ স্বল্প হিসেব পায় সে ব্যবস্থা নিই। কারণ আমরা প্রথম আমাদের পার্টির জন্য 91 সালে যখন কম্পিউটার কিনতে যাই, তখন দেখলাম 3,50,000 টাকা, 3,50,000 টাকার উপরে আমাদের লেগেছিল সেই কম্পিউটার কিনতে। যার জন্য পরবর্তীতে যখন আমি সরকারে আসি, আমরা সবগুলি ট্যাক্স কমিয়ে দিই। অবশ্য এ ব্যাপারে আমাকে কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং কম্পিউটার চালানো এগুলি আমি আমার ছেলের কাছ থেকে শিখেছি। ওই মুক্তিযুদ্ধের সময় জেলখানায় যে ছেলেটার জন্ম হয়েছিল, সজীব ওয়াজেদ জয়, সেই কিন্তু শেখায় এবং তারই পরামর্শ ছিল যে সব ট্যাক্স কমিয়ে দাও, এগুলি সহজলভ্য করো, কম দামে যেন সবাই কিনতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা সেটাই করেছি এবং প্রথম ট্রেনিংটাও, এই কোর্স চালু, সেটাও ওরা দিয়ে করা। এভাবে আমরা বিভিন্ন করি এবং উচ্চশিক্ষায় আমরা বঙ্গবন্ধু বৃত্তিও চালু করে দিই। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় আমরা 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95 লাখ টাকা বৃত্তি অনুদান প্রদান করি। এতক্ষণ দেখছিলাম প্রধানমন্ত্রী ফেলোশিপ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কিছু অংশ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই বিষয়ে আরো জানতে আমরা এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এখন অবস্থা কেমন দেখছেন, আর শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের কি কি কর্মসূচি আছে আপনি জেনেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ গতকাল তাদের যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, হওয়ার পর মূলত এখনকার যে পরিস্থিতি, হলগুলোতে শিক্ষার্থীরা অবস্থান করছে, এখন পর্যন্ত তারা বাইরে বের হননি। আজকে দুপক্ষেরই পাল্টাপাল্টি কর্মসূচি রয়েছে। দুপুর 1টার দিকে আপনি যেটি বললেন যে ছাত্রলীগ একটি কর্মসূচি ঘোষণা দিয়েছে, তারা প্রতিবাদ সমাবেশ করবে। এরপরে 3টার দিকে কোটা আন্দোলনকারীরা যারা আন্দোলন করছেন তাদেরও বিক্ষোভ কর্মসূচি রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তারা চাচ্ছেন না যে এই ঘটনাটিকে কেন্দ্র করে ক্যাম্পাসের পরিস্থিতিটি আরও খারাপের দিকে যাক। তারা সতর্ক রয়েছেন, পুলিশের সাথে তারা সমন্বয় করছেন। এবং আমি ক্যাম্পাসের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখলাম, ক্যাম্পাসের প্রবেশের যে পথগুলো রয়েছে সেখানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু একটি কথা বারবার বলছেন, এই ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উস্কানিমূলক বা গুজব ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে। ক্যাম্পাসে এখন পরিস্থিতি বলা যায় যে থমথমে অবস্থা। মূলত আন্দোলনকারীরা শহীদুল্লাহ হল ও 21শে হলেই তাদের মূল যে অংশটি, সেখানে তারা অবস্থান করছেন। ছাত্রলীগও
হলগুলোতেও রয়েছেন, তবে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তারাও চাচ্ছেন না যে এই ইস্যুটাকে কেন্দ্র করে নতুন করে কোনো ধরনের সহিংসতা বা সংঘর্ষের ঘটনা ঘটুক। তবে বলে রাখি, শুধু ক্যাম্পাসের বাইরেও কিছু তথ্য দিয়ে রাখি যে ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু তারা রামপুরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে, এবং ইউল্যাব আমরা যেটি জানতে পারলাম যে বেরিবাদ, মোহাম্মদপুর বেরিবাদ এলাকাও তারা কিন্তু সড়কের মধ্যে অবস্থান করছে, তারা বিক্ষোভ করছে। তবে এখন এখানে অবস্থান করছি, পরবর্তী খবরে আরো আপডেট জানিয়ে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানছিলাম কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাহিদ, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেমন অবস্থা দেখছেন, আর সবশেষ কি আছে কর্মসূচি ছাত্র সংগঠনের, আমাদেরকে জানাবেন। মিতা, আপনাকে যদি বলতে হয় ক্যাম্পাসের পরিস্থিতি প্রকৃতির সাথে মিলিয়ে বলবো যে ঢাকার এই আকাশটা যেমন গুমোট হয়ে আছে, ঠিক তেমনি গুমোট হয়ে আছে এখানকার পরিবেশ। একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে সর্বত্র। আমরা দেখেছি কিছুক্ষণ আগে, আপনারাও যেটা বলতে চাই যে ভিসির বাসভবনটাকে আমরা যে চিত্র দেখেছি যে সেখানে ধ্বংসস্তূপের ধ্বংস চিহ্নগুলো বহন করে চলেছে গত রাতে যে তাণ্ডব হয়েছে এখানে, সেটার বিষয়। আর রাত থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন, তারা নিরাপত্তাটা নিশ্চিত করছেন। আর উদ্ভূত পরিস্থিতিতে কিছুক্ষণ আগে সিন্ডিকেটের বৈঠকে বসেছেন সিন্ডিকেট সদস্যরা, সেখানে সভাপতিত্ব করছেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আরেকটা বিষয় হলো যে খুব একটা সেন্টিমেন্ট বিরাজ করছে। একজন শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন, তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার বিষয়টা নিয়েও একটা অন্য ধরনের একটা ক্ষোভ বইছে শিক্ষকদের মাঝে। আর সবকিছু মিলিয়ে এখানে একটা থমথমে পরিবেশ। এছাড়াও আরেকটা বিষয় হলো যে আমরা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি পরবর্তী পরিস্থিতি। তো তারা বলেছেন যে এখন পর্যন্ত কেউ কোনো আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার কথাও বলেননি, এবং তারা প্রশাসনের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। তো প্রশাসনের সব মিলিয়ে এখানে নিরাপত্তা পরিস্থিতি যেমন বজায় রাখা হয়েছে, এবং তেমনি বিরাজ করছে অন্যরকম একটা থমথমে পরিস্থিতি। তো মিতা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি। এ বিষয়ে আরো জানতে আমরা এখন যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, আজও তো শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এবং অবরোধ চলছে, তো আমাদেরকে আসলে সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। জি, ওই মিতা মোস্তফা একটু আগে আমার সহকর্মী যেমনটা বলছিলেন, সকাল 10:30 থেকে খুলনা নতুন রাস্তা মোড়ে ওখানে শিক্ষার্থীরা অবরোধ শুরু করে, যে 8টি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু ওখানে অবরোধ চলাকালে 11টার দিকে ছাত্রদের কাছে খবর আসে বিএল কলেজের ছাত্র নেতা বাপ্পিকে পুলিশ বা ছাত্রলীগরা অপহরণ করে নিয়ে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তখন তারা ওখান থেকে মিছিল করে খুলনার দিকে আসতেছে, এবং আমরা ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি শিববাড়ি মোড়, এখানে নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটু আগে সমস্ত সড়ক অবরোধ করেছে। আপনি এখনো দেখছেন রাস্তার পরে ইট পাটকেল দেওয়ার ওই প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। তারা এখান থেকে একটু আগে মিছিল করে খুলনা বিশ্ববিদ্যালয়ে গেছে, এবং আমরা খোঁজ নিয়ে জেনেছি দুপুর 2টা থেকে খুলনা বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষার্থীদের নিয়ে আজকে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করবে। অপরদিকে ছাত্রলীগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা দুপুর 1টার সময় খুলনা জেলা প্রশাসনের সামনে একটি মানববন্ধন করবে। সব মিলে এক কথায় বলা যায় খুলনা আজকে মহানগরী প্রায় অচল। কেননা ওই নতুন রাস্তা মোড়, শিববাড়ি মোড়, এটা হলো মেন পয়েন্ট। এই পয়েন্টগুলো যেহেতু অচল হয়ে রয়েছে, এখান থেকে কোনো যানবাহন চলাচল করতে পারছে না, এ কারণে খুলনা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি অতীতে ওই যে কোনো দিনের চেয়ে আজকে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি একটু বেশি। জি, খুলনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। খুলনা থেকে জানছিলাম কোটা নিয়ে আন্দোলনের খবর। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্র দল। সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সাংগঠনিকভাবে নয়, তবে শিক্ষার্থী হিসেবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আজ থেকে মাঠে থাকার কথা জানান ছাত্রদল নেতারা। কোটা আন্দোলন যৌক্তিক সমাধানের দাবি জানিয়ে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। সংবাদ সম্মেলন শেষে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। মজুরি বৃদ্ধির দাবিতে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প, গার্মেন্টস নির্ভর নারায়ণগঞ্জ সহ সারা দেশের প্রায় 1200 নিটিং এবং কলার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে নিটিং কারখানা মালিক ও শ্রমিকরা। সকাল থেকে এই আন্দোলন শুরু হয়। তার এই ধারাবাহিকতায় আজও সকাল 8টা থেকে কারখানা বন্ধ রেখে নারায়ণগঞ্জের বেসিক শিল্পনগরীর সামনে বিক্ষোভ কর্মবিরতি পালন করছে মালিক শ্রমিকরা। নিটিং কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সরোয়ার জানান, ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমদানি নির্ভর কাঁচামালের দাম, পরিবহন খরচ এবং দফায় দফায় বিদ্যুতের বিল বাড়ানোর ফলে নিটিং ও কলার কারখানাগুলো চালিয়ে রাখা সম্ভব হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল কারখানা বন্ধ থাকবে বলে জানান। এইদিকে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতিম জানান, নিটিং মালিকদের দাবি যৌক্তিক, তবে হঠাৎ করে নিটিং কারখানাগুলো বন্ধ করে আন্দোলন করায় গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হচ্ছে। বরং আন্দোলন বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানান তিনি। বর্তমান সময়ের সাথে আমাদের প্রাইসটাকে আমরা সমন্বয় করতে চাচ্ছি। অটোমেটিকলি আমরা আজকে বন্ধ করে দিছি, এটাও তো স্থায়ীভাবে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ আমরা এইভাবে চালাবো না। এই সিদ্ধান্ত থেকে সরে এসে প্রত্যাহার করে দিয়ে বিকেএমইর সাথে বসুক, অথবা তারা যেই বিকেএমইর যেই প্রতিষ্ঠান বা যেই গার্মেন্টসের সাথে এই নিটিংয়ের কাজটা করে তাদের সাথে বসে এটা আলোচনা করে রেটটা ফিক্স করে নিতে পারে। শেষ করছি বগুড়ার এক টুকরো রাতারগুলের খবর জানিয়ে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর গ্রামের ভদ্রাবতী নদীর একাংশ এখন যেন আরেক রাতারগুল, যার সৌন্দর্যমুগ্ধ ভ্রমণ পিপাসুরা। কেউ বলছেন নতুন রাতারগুল, আবার কেউ বলছেন মিনি সুন্দরবন। লোকমুখে শুনে প্রতিদিন এখানে দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বরিল ইউনিয়নের মুরাদপুর বাজারে প্রবেশ করতেই ছোট্ট একটি কালভার্ট। এখানে দাঁড়িয়ে স্বচ্ছ মিষ্টি পানির নদ, দুই ধারে সবুজ গাছ, মাঝ দিয়ে বয়ে চলেছে ভদ্রাবতী নদী। এই গাছগাছালির ভেতর দিয়ে নদীতে ঘুরতে মনে হয় যেন এক টুকরো রাতারগুল। কোলাহলহীন শান্ত ভদ্রাবতী ক্ষণে ক্ষণে তার রূপ বদল করে চলে। এই নদের সঙ্গে সিংড়ার চলন বিলে সংযোগ রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 2.5 কিলোমিটার। নদীগ্রাম ও শেরপুর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে চলা নদীর পশ্চিম পাশে নদীগ্রাম আর পূর্ব পাশে শেরপুর। এখানে অনেকগুলো বন জঙ্গল দেখা যাচ্ছে, মনে হয় ভেতরে যখন যাই ভয় লাগে যে এই বুঝি বাঘ এলো, কিন্তু আসলে বাঘের মতনই একটু ঝোপঝাপ, পাখির কিচিমিচি সাউন্ড খুব ভালো লাগে। আসলে এখানে কতটা সৌন্দর্য লুকে আছে, যারা আসে শুধু তারাই জানে, আমরা এটা মানে কোনো সময় বলতে পারবো না। আর আমাদের এই নদীতে সবসময় তো পানি থাকে না, বর্ষাকালে যখন একটু বৃষ্টি হয় তখন মানে পানি থাকে, আর তাছাড়া কোনো সময় পানি থাকে না। এই বর্ষায় নদী যেন তার যৌবন ফিরে পায়, যদিও বর্ষার বেশিরভাগ সময় পানি শূন্য থাকে। তাই বাদ দিয়ে পানি ধরে রাখা গেলে বছরের সব ঋতুতেই উপভোগ করা যাবে এমন সৌন্দর্য। ভ্রমণে আসা মানুষদের আশা, পর্যটন বিভাগ থেকে এখানে অবকাঠামোগত উন্নয়ন করা হলে দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পাবে দেশ জুড়ে। আফরান জুম, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী, আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না?
কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে, বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।